হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতালিতে প্রথম দিন সকালে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েই স্টার্ট করি। ব্রেকফাস্ট শেষ করেই আমরা রোম সিটি এক্সপ্লোর করতে বের হব। আমাদের হোটেলটি ছিল রোম টার্মিনির ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। যে কোনো ট্যুরিস্টেরই রোম টার্মিনির আশেপাশে হোটেলই প্রথম পছন্দ, কেননা এখান থেকেই কোলিসিয়াম, টেডি ফাউন্টেন, স্প্যানিশ স্টেপসের মতো প্রধান স্পটগুলোতে সহজে যাওয়া যায়। বাস ট্রাভেলের জন্য আপনাকে আগেই টিকিট কাটতে হবে। টিকিট যে কোনো গ্রোসারি শপেই পাওয়া যায়। বাস এবং ট্রেনের জন্য একই টিকিট ব্যবহার করা হয়। এখানে বাংলাদেশের মতো গাড়িতে যুদ্ধ করতে হবে, তাই না? ইতালি ট্যুরিস্টদের জন্য একটা স্বর্গরাজ্য, কেননা প্রচুর ট্যুরিস্ট রোম শহর ভিজিট করছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে ট্যুরিস্টরা এসেছে রোমের স্থাপনাগুলো এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো দেখার জন্য। তবে ইতালিতে আমি একটা জিনিস দেখলাম, যেটা হলো যে একটু অগোছালো মনে হয়েছে আমার কাছে। আপনার বাস টার্মিনালে বাসগুলো যখন ছাড়ে, মানে কোন বাস কোথায় যাবে, কখন যাবে, কোনো ডিসপ্লে বোর্ড নাই, এবং কোন বাসের নাম্বারগুলো এলোমেলো এবং বাসের নাম্বারগুলো পরে প্রদর্শন করা হয়। প্যাসেঞ্জার রাস্তা দাঁড়িয়েছে, হঠাৎ করে সে ডিসপ্লেতে দেখাচ্ছে 64, তার মানে এই 64 নাম্বার বাসটা ভ্যাটিকান সিটি যাবে। রোম টার্মিনাল থেকে ভ্যাটিকান সিটি পর্যন্ত বাসের যাত্রা সুবিধাজনক এবং সহজ। বাস নাম্বার 64 টার্মিনাল স্টেশন থেকে প্রায়ই ছেড়ে যায়। ভ্যাটিকান পৌঁছতে 20 থেকে 30 মিনিট সময় নেয়। পথের মধ্যে রোমের মধ্যে দিয়ে যাওয়ার সময় পিয়াজো ভ্যানিজিয়া, করসো ভিত্তিরিও, মিনেলটোয়ের মতো আইকনিক ল্যান্ডমার্কের ঝলক দেখা যায়। ইতালির রাজধানী রোম হলো ইতিহাস, শিল্প ও সংস্কৃতিতে ভরপুর একটি শহর। 2700 বছর আগে প্রতিষ্ঠিত এটি ছিল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে কোলিসিয়াম, ভ্যাটিকান সিটি, রোমান ফোরাম ও প্যান্থিয়ন। একটি শাশ্বত শহর হিসেবে পরিচিত রোম আধুনিক জীবনের সাথে প্রাচীন ধ্বংসাবশেষকে নির্বিঘ্নে মিশ্রিত করে, যা দর্শনার্থীদের ঐতিহাসিক স্থান, বিশ্ববিখ্যাত রন্ধন প্রণালী এবং প্রাণবন্ত রাস্তার জীবনের একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। আজব একটা বিষয় যে এখানে প্রচুর বাংলাদেশি, সবখানে। আমি দুইজনের সাথে কথা বলছি, আসমাদ ভাই আবার একজনের গাইড বানায় ফেলছে যে ভ্যাটিকান সিটির সামনে আছে আমরা এখন এর মধ্যে। তো মানে আসলে বাংলাদেশের মানুষের অভাব নেই, কিসের জন্য এত মানুষ এখানে। অন্যান্য দেশে গেলে ইন্ডিয়া, চায়নাদের আধিক্য বেশি দেখা যায়। আর আমি ইতালিতে যেটা দেখলাম যে বাংলাদেশি প্রচুর, এবং তারা বাংলাদেশে ভালো একটা অবস্থানে আছে। একজনের গাড়ি অনেক আছে এদিকে, একজনই চালায়, একজনই বসতে পারবে। চলতি পথে কত কিছু যে দেখা যায়। দেখুন, সামনে এক বাংলাদেশি ভাই ব্যাগের ভিতর কাপড় চোপড় ভরে এই গাছের আড়ালে লুকিয়ে রাখছে, এবং তারপর যা করে সেটা আমি একটু পরেই দেখাবো। এটা হচ্ছে ভ্যাটিকান সিটির মূল ফটক। এখানে দুজন প্রহরী রাস্তায় ঠিক এভাবে মজা করে দর্শনার্থীদের সাথে, আর এখান থেকে টিকিট কেটে লাইন ধরে আপনাকে প্রবেশ করতে হবে। ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। আয়তন এবং জনসংখ্যা উভয় ক্ষেত্রেই ক্ষুদ্রতম।
সম্পূর্ণরূপে রোম শহরের মধ্যে অবস্থিত। এটি রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে। পোপের বাসস্থান। মূল আকর্ষণের মধ্যে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, সিস্টিন চ্যাপেল এবং ভ্যাটিকান মিউজিয়াম। একজন বাংলাদেশি হকার, উনি কাঠের অক্ষর সেল করেন। ইউরোপে এই জিনিসটা ভালো লাগছে যে ঠান্ডা, রোদ, বাতাস, এই তিনটা জিনিসই পাওয়া যাচ্ছে, যার জন্য ক্লান্ত হচ্ছি না, টায়ার্ডনেসটা কাজ করে না। প্রচুর হাঁটছি, ভ্যাটিকান সিটি পর্যন্ত গাড়িতে গিয়েছিলাম, তারপরে বাকিটা আমরা কিন্তু হেঁটে দিকে চলে আসি। এই এমন একটা জায়গা দেখাচ্ছি যেখানে মেট্রো স্টেশন করতে গিয়েছিল ইতালিয়ান সরকার। তো করতে গিয়ে দেখে যে নিচে এই যে প্রত্নতার থেকে বিল্ডিং গুলো পাওয়া গেছে, পরে ওরা এটাকে উদ্ধার করে ঠিক এইভাবে রেখে দিচ্ছে, এইভাবে রেখে দিচ্ছে। আর এইসবই দেখতে আসছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসছে, দেখতে আসছে। কিছুই না, এই তো এভাবে রেখে দিচ্ছে। মাটির নিচে চাপা ছিল অনেকদিন। আমরা এখন যাচ্ছি রোমান ফোরাম। রোমের কেন্দ্রস্থলে অবস্থিত রোমান ফোরাম ছিল প্রাচীন রোমান জনজীবনের কেন্দ্রবিন্দু। এটি একটি বাজার, রাজনৈতিক কেন্দ্র এবং ধর্মীয় এবং সামাজিক জমায়েতের স্থান হিসেবে কাজ করে। আজ এটি একটি বিস্তৃত প্রত্নতান্ত্রিক স্থান, যেখানে সেনেট হাউস, মন্দির এবং ব্যাসিলিকাসের মতো গুরুত্বপূর্ণ ভবনগুলির ধ্বংসাবশেষ রয়েছে। একটু আগেই দেখিয়েছিলাম গাছের আড়ালে কাপড় চোপড় লুকিয়ে কি করে, ঠিক এই কাজটাই করে। দেখেন, রং মেখে সারা শরীরে সে কাদার মতো রং মেখে দাঁড়িয়ে আছে এবং ভিক্ষা করছে, টাকা তুলছে, ডলার ইউরো তুলছে। আমরা কিছু বলাতে উনি রেগে যান, উনি বাংলা ভাষায় আমাদেরকে গালি দেন। মানে কি বলবো, এটা আমাদের দেশের জন্য লজ্জার, এটা দেখার কেউ নেই। এরা বিদেশে এসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে, আর কিছুই না। আমি একটা জিনিস দেখলাম, বাংলাদেশি হকারই বেশি। এই যে বাংলাদেশে এক ভাই পানি বিক্রি করতেছে, প্রচুর বাংলাদেশি। ওই যে একজনকে তো খেপায় দিলাম, কাদা কুদা মাইখা দাঁড়াচ্ছে, একটা পুটলি নিয়ে যে পয়সা দিবে, ইউরো দিবে। আমি বলাতে সে খেপে গেছে। কথা হচ্ছে কাজ করে খা, এই ভিক্ষা কেন? এটা তো ভিক্ষাই, কাদা মেখা দাঁড়িয়েছে, ভিক্ষা। ফাজিল কোন কর, বলছি দেখে খেপে গেছে। যাই হোক, আমি বাংলাদেশে আরো কয়েকজন দেখছি, তারা খুবই অড জব করে। মানে জব মানে কি, কাজ করে। উনিও একজন বাংলাদেশি, তবে উনি উনার স্কিল দিয়ে এখানে কিছু উপার্জন করছেন। উনি পোস্টার খুব সুন্দরভাবে আঁকতে পারেন এবং বিভিন্ন রঙের মাধ্যমে, যেটা খুবই সুন্দর এবং ফরেনারদের কাছে খুবই আকর্ষণীয়। এটা উনি অনেক সেল করেন, যেটা আমার খুবই ভালো লেগেছে।
এখন আছি কোলোসিয়ামে। কোলোসিয়াম রোমের কেন্দ্রস্থলে অবস্থিত একটি আইকনিক প্রাচীন রোমান কাঠামো। 80 খ্রিস্টাব্দে এটি সমাপ্ত হয়। আজ কোলোসিয়াম রোমের সাম্রাজ্যিক অতীতের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে এবং এটি বিশ্বের অন্যতম দর্শনীয় পর্যটন আকর্ষণ। প্রথম দিনের রোম ভিজিট শেষে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। ইটালির বাংলাদেশিদের পুরনো অবস্থা দেখে হতাশ আমরা। ওদের কাজ কারো দেখে আমরা হাসি যে এখানে তো যোগাযোগটা তো সেখানে হয়েছে, বুঝছো? সব বাংলাদেশ, ওই যে বাংলাদেশে কথা বলতেছে, চারপাশে বাংলাদেশ ছাড়া কিচ্ছু নেই। আসলে বাংলাদেশিদেরকে নিয়ে ভিডিওতে যা দেখালাম তাতে মনে হতে পারে যে বাংলাদেশিরা মনে হয় এসবই করে। আসলে ব্যাপারটা তা না। আমি এই হোটেলের অনারের কথাই বলতে পারি। তিনি কিন্তু নিজের যোগ্যতায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানটাকে আজকে অনেক উচ্চতা নিয়ে গেছেন। এই হোটেলের পাশাপাশি উনি আরেকটি বড় রেস্টুরেন্ট দিয়েছেন, যেটা আমি একটু পরেই দেখাবো। তিনি কিন্তু ইতালিতে একটা ভালো অবস্থানে আছেন এবং ওনার মতো আরও কয়েকজন আছেন যারা খুব ভালোভাবেই প্রতিষ্ঠিত। ওই বাংলাদেশি ভাই আমাদেরকে ওনার রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানান। আমরা এখন ওনার রেস্টুরেন্টে যাচ্ছি কফি খাওয়ার জন্য। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সামনে ইতালি নিয়ে পার্ট 2 ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।